তাদের যে চাওয়া পাওয়া তারা এটা পূরণ করতে পারছিলেন না, এই কারণেই তো তাকে সরায় ফেলতে হলো। আপনারা ছায়া মন্ত্রিসভা গঠন করবেন, এক ধরনের চাপের মধ্যে রাখবেন সরকারকে। সরকারি দলও তো একসময় বিরোধী দলে যেতে পারে, তাকেও তো তখন রেসপন্সিবল বিরোধী দল হতে হবে। বাংলাদেশের স্টেটের জায়গা থেকে সব কিছুই আসলে খুবই খোলনলচে পাল্টানো প্রয়োজন। এই প্রয়োজন অস্বীকার করার কোনো উপায় নেই, এবং এই প্রয়োজনটা একটা সেক্টরের সাথে আরেকটা সেক্টরের খুব বড় কানেকশন আছে। আমাদের এই ইন্টারিম গভর্নমেন্টের সময় আমার কাছে, যদি আমি ব্যক্তিগত অবজারভেশন বলি, আমার কাছে বাক স্বাধীনতার একটা উন্মুক্ত সময় মনে হয়েছে ওভারঅল। তবে এর মধ্যে কিছু ঘটনা ঘটেনি এটা আমি বলতে পারবো না। তবে যে ঘটনাগুলো আপনি যে পরিসংখ্যান উল্লেখ করলেন, এটা আমার কাছে মনে হচ্ছে যে এটা ঘটে থাকতে পারে, যেহেতু প্রিভিয়াস যে সিস্টেমটা এখনো মানে তখনও বলবৎ ছিল, এখনো কিন্তু বলবৎ আছে। এবং আমরা খুব কিছুদিনের মধ্যেই দেখতে পাবো যে এই বিএনপি সরকার কিভাবে এই বাক স্বাধীনতাকে হ্যান্ডেল করে। ইটস নট দ্যাট ইজি। মানে আপনি এরকম একটা দেশে যখন ফ্র্যাগমেন্টেড অনেকগুলো মানে সোসাইটি থাকে এবং টুকরো টুকরো অনেকগুলো এমনভাবে লেগে থাকে যে একজন আরেকজনকে পাইলে মেরে ফেলবে, এই ধরনের ঘৃণা পোষ করে আসলে সমাজে বেঁচে থাকা, ইটস রিয়েলি নিয়ারলি ইম্পসিবল। এবং সেটাকে মিনিমাইজ করার জন্য না ইন্টারিম গভর্নমেন্ট কোনো স্টেপ নিয়েছিল, যে আমাদের মতাদর্শিক যে মত পার্থক্য আছে সেগুলোকে মিনিমাইজ করার জন্য একটা ওই যে যেটা আপনি বললেন যে ব্ল্যাঙ্কেট মানে নিরাপত্তার চাদরে বেষ্টিত করা, সেটার আমি যথেষ্ট স্টেপ দেখিনি। বরঞ্চ কোনো কোনো ক্ষেত্রে আমার কাছে মনে হয়েছে এই যে অনিরাপত্তার পরিবেশ, সেই অনিরাপত্তার পরিবেশকে পলিটিক্যাল নেগোসিয়েশনের কাজে লাগানোর জন্য এক ধরনের প্রেক্ষাপট তৈরির চেষ্টা। সো এইটা খুবই মানে আমার কাছে মনে হচ্ছে ডিসঅনেস্টির জায়গা। তবে ওভারঅল সোশ্যাল মিডিয়া থেকে আমরা তো আসলে হাসিনার গভর্নমেন্ট পার করে এসেছি, সো সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে শিক্ষা প্রতিষ্ঠান অন্যান্য জায়গায় আমি বলবো মত প্রকাশের এক ধরনের স্বাধীনতা কিন্তু ভোগ করেছে ওভারঅল। কিন্তু এর মধ্যে যে ঘটনা ঘটেনি তা না। আপনি জানেন যে একটা বেসরকারি বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষককে নেকাব খুলতে বলায় তাকে কিন্তু আসলে বহিষ্কার করা হয়েছে ওই উক্ত প্রতিষ্ঠান থেকে। এই ধরনের ঘটনাও কিন্তু আবার ঘটেছে, মানে মানে বিভিন্ন পেশাজীবীদের যে স্বাধীনতা সেটাও কিছু কিছু ক্ষেত্রে রহিত হয়েছে। তবে আমি যদি ওভারঅল বলি, যেহেতু আমরা একটা ফ্যাসিস্ট রেজিম থেকে এসেছি এবং আমাদেরকে অবশ্যই এটা স্বীকার করে নিয়ে তারপরে আলাপ করা উচিত যে আমাদের প্রত্যেকটা খাত দুর্নীতিগ্রস্ত এবং সেই সাথে এই সিস্টেমটা ওয়ার্ক করে না। সেই দুর্নীতিও তো কমাতে পারেন নাই। আমরা দেখলাম যে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বলল আগে ছিলাম 14 হয়ে গিয়েছি 13, আমরা এক ধাপ পিছিয়েছি। 0 হচ্ছে সবচেয়ে খারাপ, তারপরে 1 2 3 4 করে এই স্কেলটা হয়। সেক্ষেত্রে আমরা 14 ছিলাম মানে একটু ভালো ছিলাম, সেখান থেকে 13 হয়েছি। তাহলে দুর্নীতিও বাড়লো কেন? এই দুর্নীতি কি চাঁদাবাজি শুধু, নাকি এই দুর্নীতি প্রাতিষ্ঠানিক দুর্নীতি আছে? কখনোই এটা শুধু চাঁদাবাজি না। চাঁদাবাজি এটার একটা পার্ট এবং এটার একটা মানে লেসপেন্সার গোষ্ঠী চাঁদাবাজরা। কিন্তু এটা তো মানে চাঁদাবাজিকে আপনার দেখতে হবে ইনফর্মাল ইকোনমির জায়গা থেকে, ইনফর্মাল ট্যাক্সেশন এটা। এবং আমাদের দেশে যেই ধরনের প্রতিষ্ঠান, আমাদের দেশে তো কর্মসংস্থান নাই, আমরা ক্ষুদ্র ব্যবসায়ীদেরকে তো আসলে আপহোল্ড করতে পারি না। তারা আমার মনোযোগের মূল কেন্দ্রবিন্দু না। আমার মনোযোগের মূল কেন্দ্রবিন্দু হচ্ছে বড় ব্যবসায়ীরা। এবং এই যে নিয়োগগুলো হচ্ছে, ক্ষুদ্র ঋণদাতা ব্যক্তির কি ক্ষুদ্র ব্যবসার দিকে তাকানোর কথা ছিল না? আমি ওইটাই আসছি যে আপনি দেখছেন যে এখন যে নিয়োগ, আপনি দেখেন না যে মনোযোগ কোথায় থাকে একটা বড় পার্টির। যে কোনো পার্টির মনোযোগটা থাকে ব্যবসায়ী। বড় ব্যবসায়ীদেরকে যদি সন্তুষ্ট করা যায় তাহলে সন্তুষ্ট থাকবে, কিন্তু ক্ষুদ্র ব্যবসায়ীরা তো আমাদের দেশের অর্থনীতির একটা বড় ভিত্তি কিন্তু তারা ধরে রেখেছে। এই ক্ষুদ্র ব্যবসায়ীদের কাছ থেকে ইনফর্মাল ট্যাক্সেশন যেটা করা হয় সেটা হচ্ছে পলিটিক্যাল ওয়েতে করা হয়, এটা হচ্ছে চাঁদাবাজি। কিন্তু আপনি দেখেন যে আমাদের দেশে আমলাতান্ত্রিক চাঁদাবাজি কি পরিমাণ। আমাদের দেশে তো একটা ব্যুরোক্রেটিক সোসাইটি, ব্যুরোক্রেটিক একটা স্টেট, এবং এই ব্যুরোক্রেট এবং দেখেন যে এই যে আনসার মহসুদ সাহেবকে এই যে পুরো ঘটনাটা, এটার সাথে কি ব্যুরোক্রেটিক সিস্টেম জড়িত না? এবং তাদের যে চাওয়া পাওয়া তারা এটা পূরণ করতে পারছিলেন না, এই কারণেই তো তাকে সরায় ফেলতে হলো, তাই না? এখন তাহলে কি হবে? ওনাকে সরাই দিয়ে পথের কাটা ক্লিয়ার, এখন তারা আবার ওই পুরনো ব্যবস্থাতে ব্যাংকের যে এই ধরনের আমলাতান্ত্রিকতা থাকে এবং এখানে এক ধরনের আন্ডার দ্য টেবিল কিন্তু নেগোসিয়েশন থাকে, সেইগুলো তারা আবার চালু করবেন। কিন্তু এই যে আমলাতান্ত্রিক একটা দেশের আমলাতান্ত্রিকতাকে অ্যাভয়েড করে তো আমরা এই বিষয়গুলোকে দেখতে পারি না। আপনারা বলেছিলেন আপনারা ছায়া মন্ত্রিসভা গঠন করবেন, এক ধরনের চাপের মধ্যে রাখবেন সরকারকে। আমরা ছাড়া তো এখানে বিরোধী দল কেউ নাই, আর জামাত তো কোনো কথা বলবে না কখনো। কেন বলবে না?
এটা তাদের ধাঁচের মধ্যেই নেই। এবং আপনি আজকেও দেখেন মানে যেখানে আমরা বলছি যে কিন্তু আপনারা তো তাদের সঙ্গে তাদেরকে বৃহৎ দল এটা নিয়ে আমার বিস্তর মন্তব্য আছে এবং আমি প্রত্যেকটা টকশোতে আসার আগে আমি বলেই নেই যে এটা নিয়ে আমার মন্তব্য সেক্ষেত্রে তাদের উপর কি তাহলে আপনাদের চাপ দেওয়া উচিত না? কেননা আপনারা তো তাদের ভোটার শেয়ার মনে হয় করেছেন। যে কাউকে চাপ দেওয়ার এনার্জি খরচ করাচ্ছে নিজের পার্টির প্রতি মনোযোগ দেওয়াটা বেশি গুরুত্বপূর্ণ। আমার পার্টিতে আসলে কিন্তু সেই ফাঁকে বাংলাদেশের ধরেন অনেক ভুল সিদ্ধান্ত যদি হয় তাহলে ছায়া মন্ত্রিসভা কি করবে? আচ্ছা আসছি ওইটাতেই আসার চেষ্টা করছি। একটা ছায়া মন্ত্রিসভা বা ধরেন বিরোধী দলীয় চিফ হুইপ, এটা কিন্তু লিগ্যালাইজ কোনো পোস্ট না। এটা কি মানে আমাদের ইয়াতে নাই আর কি, মানে বিরোধী দল একজন চিফ হুইপ রাখে, রাখে, এটা একটা নর্মস, এটা একটা সৌন্দর্য, এটা এক একটা ধরনের সৌজন্য, সম্মানজনক সম্মানজনক পোস্ট, কিন্তু এটার কোনো কার্যকারিতা নাই। আবার দেখা গেছে যে এই যে ছায়া মন্ত্রিসভা, এটাও কিন্তু কোনো কার্যকারিতা নাই। কিন্তু আমাদেরকে এইদিকে মুভ করা উচিত না যে একটা ছায়া মন্ত্রিসভা, বিরোধী দলীয় চিফ হুইপ এবং বিরোধী দলীয় প্রধানমন্ত্রী, মানে যিনি আসলে প্রধানমন্ত্রীকে ট্যাকেল করবেন, এই বিষয়গুলোকে কিন্তু আমাদের মানে একটা সাংবিধানিক ফরম্যাটে আসা উচিত, বরঞ্চ এই দিকে আমাদের মনোযোগী হওয়া উচিত। হ্যাঁ, আমাদের পার্টি এইটা একটা ইনফর্মাল ওয়েতেও, যেহেতু আমরা একটা রেসপন্সিবল বিরোধী দলের ক্যারেক্টার হইতে চাই, এই কারণে আমরা এটা বলেছি এবং এটা আমরা করবো। ছায়া মন্ত্রিসভাতে কোথাও সাংবিধানিকভাবে থাকে না, এটা দলগুলি সাধারণত এটা তাদের গঠনতন্ত্রের মধ্যে দিয়ে অথবা তাদের সিদ্ধান্তের মধ্যে দিয়ে তৈরি করে থাকে। যেমন এখন যদি আপনারা ছায়া মন্ত্রিসভা তৈরি করেন, সেখানে আপনারা জামাতের মন্ত্রী নেবেন না, একসাথে ইলেকশন করেছেন। এটা ইনফরমালিও হয়, এটা ফরমালিও হয়, কিন্তু আপনার জন্য বেটার কোনটা? বাংলাদেশের জন্য ফরমাল যা কিছু করবেন তাই তো বেটার। ইনফরমালিটির একটা সমস্যা হচ্ছে আপনি কখনো চেক এন্ড ব্যালেন্স এবং জবাবদিহিতা নিশ্চিত করতে পারবেন না। তাহলে আমাদের দরকার যেখানে অ্যাকাউন্টেবিলিটি, সেখানে তো আমি ইনফরমালিটির দিকে আগাইতে পারি না। এটা তো কনফ্লিক্ট অফ, মানে এটা হয় না, প্যারাডক্সিক্যাল সিচুয়েশন। কিন্তু আমি বলতেছি আমাদের কখনো ছায়া মন্ত্রিসভার প্রধানমন্ত্রী সংসদে যখন যাবেন তাকে কি বলে ডাকা হবে? না, এইটা ছায়া মন্ত্রিসভার প্রধানমন্ত্রী, এই বিষয়টাকে আপনাকে সাংবিধানিকভাবে ডিল করতে হবে। এটা তো আপনার আমার বা আমাদের বিরোধী দল মিলে বসে এটা ঠিক করার ব্যাপার না। এটা করতে হবে যে সরকারি দলও তো একসময় বিরোধী দলে যেতে পারে, তাকেও তো তখন রেসপন্সিবল বিরোধী দল হতে হবে।